হ্যালো বন্ধুরা, আবার কিন্তু আমরা নিয়ে চলে আসছি এবিটি এর সলভ সম্পূর্ণ 2 নাম্বার 2 মার্কের যত প্রশ্ন আছে আমরা কিন্তু এই 53 আর 54 পেজের যে এবিটি এর 2 মার্কের প্রশ্নগুলো আছে আমরা কিন্তু সলভ করব। তোমরা কি রেডি আছো আমার সাথে সলভ করতে? তাহলে খাতা কলম নিয়ে চট জলদি রেডি হয়ে যাও। যদি তোমরা আমার আগের পার্ট না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আগের পার্ট 1 মার্কের যত প্রশ্ন উত্তর আছে সেগুলো আগে তুমি ভালো করে দেখে প্র্যাকটিস করো, তারপর এই পার্টের দ্বিতীয় পার্টটা তুমি দেখবে। তাহলে 1 আর 2 নাম্বার আমরা অলরেডি কভার করে ফেলবো। আর তোমাকে বলে দিচ্ছি এরপরে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ সিস্টেমে আমরা কিন্তু সলভ করব এবিটি এটাকে। যেমন কি এরপর আমরা দ্বিঘাত সমীকরণ করব। আজকে আজকে আমরা যেমন করছি এখন 2 নম্বর অঙ্ক, এগুলো কিন্তু সব মিক্স আছে চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন। সেমনই কিন্তু তোমাদের দেওয়া আছে কিন্তু ওখানে চ্যাপ্টার ওয়াইজ দ্বিঘাত করে নিয়ে 41 দ্বিঘাত সমীকরণ, তারপর সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এগুলোর যেমন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আছে আমরা সেরকম ভাবে একের পর এক সলভ করব। ঠিক আছে, তো সেগুলো আমার লাইভে পাবে কিন্তু। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা আমার লাইভ সেশন অ্যাটেন্ড করবে। আমরা সপ্তাহে 4 দিন ফ্রি অফ কস্ট তোমাদেরকে পড়াচ্ছি মাধ্যমিক টিল মাধ্যমিক পর্যন্ত। আমাদের ফার্স্ট ট্র্যাক রিভিশন ব্যাচ আছে, সেখানে কিন্তু আমরা সলভ করছি সমস্ত বইয়ের প্রশ্নের উত্তর। ঠিক আছে, যেমন আমি ম্যাথ করাই তেমনি তোমাদের কিন্তু লাইফ সায়েন্স প্লাস ফিজিক্যাল সায়েন্স আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, সেখানে লাইভ সেশনে আমরা করাচ্ছি। তাহলে চলো এখন আমরা একটু দেখে নিব কি বলেছেন। এটা 4 নাম্বার হবে। হ্যাঁ, তোমাদের বইয়ের মধ্যে প্রিন্টিং দেওয়া ছিল না, এখানে 4 নাম্বার হবে এটা। ঠিক আছে, 4 নাম্বার হবে। 4-এর 1 নাম্বার বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। এখানে থেকে থেকে কিন্তু তোমার 10টি প্রশ্ন দেওয়া থাকবে, দেওয়া আছে 12টি, আমরা 12টি সলভ করব, কিন্তু এখানে তোমাকে অ্যাটেন্ড করতে হবে 10টি। কি বলেছে দেখো, এটা তোমাদের কিন্তু একটা প্রয়োগের প্রশ্ন, কিন্তু আমাদের বইয়ের প্রয়োগ দেওয়া আছে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়ার 2.5 বছর পর সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। সেখানে তোমরা গিয়ে দেখতে পারো এখানে পার্সেন্টেজটা একটু আলাদা দেওয়া আছে, বাস এটাই ডিফারেন্ট, তাছাড়া কিন্তু বইয়ের অঙ্ক এটা। তাহলে চলো আমরা এখন লিখবো। এখানে আমরা প্রথমে পাট করে করবো, 2 বছর আর হাফ বছর এই পাট করে করবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি জানি, সূত্রটা জানি P1 প্লাস R/100 আর কি N। তাহলে এখানে P মানে কত, 10,000 টাকা। ঠিক আছে, আমরা 10,000 টাকা বসালাম। ঠিক আছে, তারপরে কি আছে 1 প্লাস আর মানে কত, দেখো 10%, তাহলে 10 বসাবো, আর নিচ্ছে 100, আর এন মানে কি বলে দিয়েছে এখানে, তো 2.5 বছর, তো আমরা দুটো পার্টে করব। তাহলে এটাকে আমরা বসাবো 2। ক্লিয়ার, এই শূন্য কাটো। তাহলে যেমন আছে কি 10,000 এটা কিন্তু কমা। হ্যাঁ, তাহলে কি হবে 11, দেখো 11/10 তার হোল স্কোয়ার। এটা কি হলো, এটা 11/10 কি করে আসলো দেখো, আমি একটু এখানে রাফে করে দেখাচ্ছি। দেখো 1 প্লাস 1/10 আছে, তাকে আমরা ভগ্নাংশের যোগ করলে কি পাবো, দেখো 10 যোগ 1, তাই না, তাহলে কি 11/10 পাচ্ছি। ব্যাপারটা ক্লিয়ার, আমি বুঝিয়ে দিলাম এখানে। তাহলে এখন দেখো 10,000, ঠিক আছে, আর 11 মানে কত জানি আমরা, 121, স্কোয়ার করলে আর এটা কত হবে 100, এই 2 শূন্য খাঁচাং। তাহলে আমার গুণফল কত হচ্ছে দেখো, 100 সাথে এটা গুণ করলে কি 1 2 1 আর 2 শূন্য এগুলো জুড়ে দাও, মানে কত 12,100 টাকা। আমি কিন্তু এখানে আমার আসলটা হয়ে গেল, তাই না। তাহলে এখানে আমি দ্বিতীয় পার্টে করবো। এখানে কি দ্বিতীয় দ্বিতীয় অংশে কি লিখবো দেখো, আমরা কি জানি আই ইকুয়াল টু কি জানি আমরা P/100, তাই তো জানি। তাহলে দেখো এখানে P মানে কত হয়েছে, এটা আমাদের লিখবো, কি লিখবো 12,100, আর টি মানে কত জানি আমরা, দেখো এখানে যে হাফ বছর বলছিলাম, তাহলে হাফ লিখবো। আর মানে কত জানি 10, এটা কিন্তু রাফ। হ্যাঁ, 10 জানি, বাই 100 যেমন আছে রাখলাম।
ঠিক আছে। এখন দেখো এই শূন্য আর এই শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটো। তাহলে এখন একে যদি আমরা গুণ করি কত পাবো? আইটা কত পাবো দেখি। আইটা পেয়ে যাবো, আচ্ছা ভাগ করে দেবো তাহলে। ভাগ করে দিলে কাটাকাটি এখানেই করে দিচ্ছি, দেখো এখানে যদি কাটাকাটি করি কত পাবো? 6, 6 দুগুণে 12, 1 0 মানে 120, 5 দুগুণে 10, 605। আমরা কত পেলাম? 605। তাহলে বলছে সুদ আর আসল, এখানে বলে দিয়েছে দেখো সুদে আসলে কত। তাহলে আমাদের উত্তরটা কি হবে? এরকম করে লিখবো, সুদে আসলে, ঠিক আছে, সুদ যোগ আসল, তাই না? তাহলে আমি এরকম লিখছি, এখানে সুদে না লিখে তাহলে সুদ লিখছি, ঠিক আছে, সুদ যোগ আসল মানে কত হয়ে গেল আমাদের? দেখো সুদ ছিল কত? 600, আচ্ছা 12,000, কত 12,100 যোগ আমার কত হলো? 605। তাহলে যোগ করলে কত পাচ্ছি আমি? 12,705। ব্যাপারটা ক্লিয়ার? এই তো আমার অ্যান্সার বেরিয়ে গেল। বাস এতটুকুর জন্য কিন্তু 2 নম্বরের ব্যাপার আছে। ক্লিয়ার? চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব, ঠিক আছে। কি বলেছে দেখো, রাম ও রহিম যথাক্রমে 5,000 টাকা ও বলছে 2,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করার মানে দুইজনে, রামও 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, রহিমও 2,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তাদের ব্যবসাটা দেখো বলছে ব্যবসা শুরু করার 6 মাস পর, মানে 6 মাস পর্যন্ত কিন্তু এদের মূলধন 5,000 আর 2,000 টাকা করে। তারপরে বলছে রাম 3,000 টাকা, মানে 6 মাস পর 3,000 টাকা তুলে নিল এবং রহিম 3,000 টাকা লগ্নি করলো। চলো আমি পরে বোঝাচ্ছি লাইনগুলো। বছর শেষে রামের লভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত? আমাদের মোট লাভটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু বুঝে নিই অঙ্কটা ভালো করে। কি বলেছে দেখো, বলেছে রাম ও রহিমের মূলধনটা কত আছে সেটাকে দেখি। তাহলে আমি একটা পাঠ করছি। রামের মোট মূলধন লিখছি, ঠিক আছে। রামের মোট মূলধন কি 12 মাসেরটা যদি আমরা করি সেই হিসাবে, তার মানে কত? রামের 5,000 টাকা দিয়েছে রাম, দেখো 5,000 টাকা দিয়েছে, সেটা তো 6 মাস খাটলো, তাই না? তাহলে 6 মাস খাটলো, তারপর কি করেছে রাম? আবার বলেছে 5,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নিল 6 মাস পর। মানে 3,000 টাকা যদি ও তুলে নেয়, কয় হাজার টাকা? তার মানে 2,000 টাকা। এই 2,000 টাকা কি আরো 6 মাস কাটছে? ওটা ক্লিয়ার? তাহলে এখন দেখি কত, 5 6 30, মোট কত টাকা ও ইনভেস্ট করলো? 30 যোগ আর এখানে 2 6 দুগুণে 12, ব্যাপারটা কি বোঝা গেল? দেখো এখান থেকে 2,000 আর ইন্টু 6 করলে 12,000, তার মানে টোটালটা আমরা পেলাম কত? 4,000, 42,000, তাই না? 42,000 টাকা। ক্লিয়ার? তারপর কি বলেছে এখন? এখন আমরা এই রামের গেল, এখন রহিমেরও সেম করব। তাহলে রহিম কত? 2,000 টাকার মূলধন। রহিমের মোট মূলধন তাহলে লিখি, রহিমের মোট মূলধন কত হবে? দেখো 2,000 টাকা রহিমও কি 6 মাসের জন্য অলরেডি কি 6 মাস পর্যন্ত ওদের ব্যবসা একসাথে 2,000 আর 5,000 ছিল। তারপর আবার রহিম আবার পরে 6 মাস পর রহিম কত টাকা দিল? লগ্নি করলো, মানে ব্যবসাতে আবার ঢাললো। লগ্নি মানে কি? ব্যবসাতে আবার টাকা যোগ করলো। কত? 3,000 টাকা যোগ করেছে। এই 3,000 টাকা কত মাসের জন্য খাটবে ওর? এই 3,000 টাকা কিন্তু ওর, আচ্ছা এখানে এটা 2,000 আগে, কারণ 2,000 টাকা তো আর বের করেনি, এই 2,000 টাকা আরো 6 মাস খাটবে। এখন যোগ করেছে কত? 3,000 টাকা, তাই না? ইন্টু এটা কত দিনের কাটবে? 6 মাস। তাহলে দেখো কত হচ্ছে? 6 দুগুণে 12,000, তাই না?
আর এখানে হচ্ছে 5 6 30 যোগ 30,000। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে যোগ করলে কত হচ্ছে? 42,000 টাকা। হিসাবে দুজনের টাকাই কিন্তু সমান, তাই না? দেখো দুজনের মূলধন সমান, তার মানে ব্যাপারটা বোঝা গেল। দুজনেই সমান, তাহলে মূলধনের অনুপাত আমরা করে ফেলবো। তাহলে কি রাম ও রহিমের, আমি ডাইরেক্ট লিখছি তাদের, হ্যাঁ তাদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত কত হবে? দেখো দুজনই দিয়েছে 42,000 টাকা করে, তার মানে, তাই না? সেম ভাবে 42,000 টাকা। তাহলে 42 যদি আমরা কেটে দিই, তার মানে কি অনুপাত কত পেয়ে গেলাম? 1:1। ব্যাপারটা বলেছে। দেখো এখানে কি আমাদের বলেছে, তারপরে বছর শেষে রামের লভ্যাংশ 800 টাকা পেল। তাকে যদি দুজনেই সমান দেয়, তাহলে দুজনেই তো লাভটা সমানই পাবে, তাই না? তার মানে রাম যদি 800 টাকা ও 800 টাকা যদি লভ্যাংশ পায়, তাহলে কি রহিমও কিন্তু 800 টাকার লভ্যাংশ পাবে, সেই হিসাবে, যুক্তি হিসাবে, তাই না? তাহলে কত হয়ে গেল? মোট লাভ কত হয়েছিল তাহলে বলো? তাহলে ঠিক ধরেছো, মোট লাভ 1600 টাকা হয়েছিল, তাই না? তাহলে আমরা একটু অঙ্কের ভাষায় সেটা একটু করে দেখবো। তাহলে আমরা এখানে দেখো মোট লাভটা দেওয়া নেই, আমরা ধরে নিই, ধরি মোট লাভ X টাকা। তাহলে কি ধরি এখানে, ধরি মোট লাভ সমান সমান কি X টাকা। বোঝা গেল? তাহলে এখন এই জায়গায় করছি আমি, হ্যাঁ এদিকে করছি। তো মোট লাভ আমি X টাকা ধরলাম। বলছে কি বছর শেষে রামের লভ্যাংশ, তাহলে কার হবে? মোট লাভটা লিখবো। তাহলে দেখো মোট লাভ কত টাকার? তাহলে দেখো X ইন্টু, এই যে কি দেখো এখানে এদের সমষ্টিটা করবো আমরা, ঠিক আছে? সমষ্টি করলে কত হচ্ছে? দেখো 1/2 হচ্ছে, তাই না? আর কত? 800 টাকা। কারণ আমাদের এখানে রামের লভ্যাংশ দেওয়া আছে, এই জন্য রামের অনুপাতটা আমরা এখানে লিখেছি। কত টাকা? এই 800 টাকার মধ্যে রাম নিয়েছিল। তাহলে 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 বোঝা যাচ্ছে রহিমের লভ্যাংশ কত হয়ে যাবে। ব্যাপারটা ওরকম তো না? ওরকম না ব্যাপারটা? তাহলে দেখো তাহলে কি হবে? X/2 ইকুয়াল টু কত? 800 টাকা। বোঝা গেল? ক্লিয়ার জিনিসটা? তাহলে দেখো কোনোখানে গুণ করে দাও, তাহলে X ইকুয়াল টু কত হয়ে গেল? 1600 টাকা। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? চলো তাহলে উত্তরটা কত? মোট লভ্যাংশ কত হবে? মোট লাভ 1600 টাকা উত্তরটা হবে। নেক্সট আমরা 3 নম্বরে চলে যাব। তো কি বলেছে 3 নাম্বার? একদম খুবই সোজা অঙ্ক, ঠিক আছে? A/B, তারপরে কি সমানুপাতিক C/D হলে দেখাও যে, বলছে এত ইস্টু এত, এত ইস্টু বি, আবার কি বলছে? সমানুপাতিক C-D/D। চলো তাহলে আমরা এখান থেকে একটু বের করি। কি দেওয়া আছে দেখো, A/B, C/D। তাহলে মানে এটাকে আমি এরকম লিখতে পারি, অনুপাতে দেওয়া আছে মানে ভাগ আকারে লিখতে পারি, আর সমানুপাতিক চিহ্নটা ইকুয়াল টু বসিয়ে দিলাম, মানে কি C/D। তাহলে উভয় পক্ষে আমরা -1 যোগ করব, এর সাথে -1 বিয়োগ করে দেব। কি 1/B যোগ না, সরি বিয়োগ করব, -1 উভয় পক্ষে কিন্তু C/D। ব্যাপারটা বোঝা গেল? -1 করলে দেখো এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি 0 হলো। ব্যাপারটা কি? উভয় পক্ষে নিতে পারলাম। ক্লিয়ার? তাহলে এখন দেখো এটাকে আমরা যদি ভগ্নাংশ করি, দেখো বি বি মিলে গেল, তাহলে কি এ মাইনাস এ আর বি গুণ, 1 আর বি গুণ করলে এটাই পাবো, তাই না? আবার দেখো সি, তাহলে সেম ভাবে C-D/D। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখো এটাকে আবার আমরা অনুপাতে লিখতে পারি না এরকম করে, সমানুপাতে একবার বসিয়ে দিলাম আমি, A-B, দেখো ইস টু বি, সেম আমি সমানুপাতিক একবারে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো C-D/টু দিয়ে, তাহলে কি প্রমাণিত হলো ব্যাপারটা? দেখো C-D সেম ব্যাপারটা আসছে কিনা? তাহলে লিখে দাও প্রমাণিত। ক্লিয়ার?
ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখে নেব। ঠিক আছে, এটা কিন্তু 3 নাম্বার অঙ্ক, এটা 4-এর 3, এটা মিস্টেক দেওয়া আছে। তো এখন দেখবো আমরা 4 নাম্বার। ঠিক আছে, কি বলছে, যদি বলছে এ কিউ আলফা প্লাস বিটা, আলফা কিউব প্লাস বিটা কিউব, তারপর বলছে সমান সমান বি কিউব মাইনাস 3ab/c বাই এ কিউব হয়, দেখাও যে বলছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে আলফা আর বিটা। এখানে দেওয়া আছে আমাদের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা। তাহলে আমরা এই অঙ্কটা এইখান থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে আসবো আমরা। ঠিক আছে, একটু উল্টো করবো, তাহলে সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে। তাহলে কি লিখবো আমরা, দেখো কি দেওয়া আছে, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে। দেখো এই একই রকম দেখতে আমাদের একটি দ্বিঘাত সমীকরণের সূত্র আছে। দ্বিঘাত সমীকরণের সূত্রটা আমরা এখানে পুট করে দিচ্ছি। কি আছে সেটা দেখো, দ্বিঘাত সমীকরণের সূত্র একটু আলাদা কালার নেই। দ্বিঘাত সমীকরণের সূত্র কি আছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। দেখো এর আমরা কিন্তু এখানে দেখো এ মানে এই জানছি, বি মানে বি, এগুলো মান আমরা বের করব। তাহলে দেখো এখানে আমরা কি করব, মানটা বের করে দিব। মানটা বের করব কি, তার মানে এ ইকুয়াল টু, দেখো এর সোজাসুজি এই আছে, তাই না, এর সোজাসুজি এই আছে। বি ইকুয়াল টু কি দেওয়া আছে, মাইনাস বি আছে, মাইনাস বি আছে। আবার সি কি দেওয়া আছে, সি ইকুয়াল টু কিন্তু সি দেওয়া আছে। ক্লিয়ার? এ বি সি এর মান বের করে নিলাম। এখন আমাদের দুটি বীজ দেওয়া আছে, কি দেখো বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে। কি দেওয়া আছে, বীজদ্বয়, বীজদ্বয় দেওয়া আছে আমাদের আলফা ও বিটা দেওয়া আছে। তাহলে কি আমরা দুটো সূত্র জানি, কি জানি, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে কি বীজদ্বয়ের যোগফল, এর সূত্রটা কি জানি আমরা, মাইনাস বি বাই এ, এটা জানি সূত্র, তাই না। আলফা প্লাস বিটা আমরা এটার সূত্রটা জানি, তাহলে আমরা এখন বসাবো। দেখো বির মান বসাবো, বির মান মানে জানি কি আমরা, বির মান জানি কিন্তু আমরা, দেখো মাইনাস চিহ্ন তো সূত্রের আছেই, বির মান জানি কিন্তু আমরা মাইনাস বি, রাইট, আর এর মান জানি কিন্তু এই। ক্লিয়ার? তাহলে আমরা কি আলফা প্লাস বিটা কি পেয়ে গেলাম, দেখো আলফা প্লাস বিটা, তাহলে আমরা পেয়ে গেলাম বি বাই এ, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আলফা প্লাস বিটা আমরা বি বাই এ পেয়ে গেলাম। সেম ভাবে আমরা এখন এইদিকে একটু করে দেখি কি আছে, আলফা গুণ বিটা মানে বীজদ্বয়ের গুণফল, তাই না, বীজদ্বয়ের গুণফল জানি আমরা কি, দেখো আলফা আর বিটা। তাহলে আমরা এখন জানি কি, এটা এটা মানেই কিন্তু জানি আমরা সি বাই এ, দেখো সির মান কিন্তু আমরা এটাই জানি, আর এর মান কিন্তু এটাই জানি, তাই না, তাহলে সি বাই এই জানি আমরা। ব্যাপারটা ক্লিয়ার? যা আছে তাই আছে। তাহলে এখন আমাদের এই যে একটা সূত্র আছে, এই সূত্র থেকে দেবো, সুতরাং দেখো, সুতরাং কি দেওয়া আছে, সরি আলফা দাও, আলফা প্লাস বিটা কিউব দেওয়া আছে। তাহলে দেখো আলফা প্লাস বিটা কিউবের একটা সূত্র মানে কি, এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে। কি আছে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এ কিউব প্লাস, আরে সূত্রটা আমি এখানে লিখছি, হ্যাঁ এইখানে লিখছি সূত্র, এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র কি জানি আমরা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, ঠিক আছে, আবার কি আছে এ প্লাস বি, এটা আমরা জানি। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা কিন্তু এখানে, এখানে আলফার জায়গায় কি লিখবো, এ লিখবো, বিটার জায়গায় কি লিখবো, বি লিখবো। তাহলে আমরা ওই হিসাবে ফেলে দিব সূত্রটাকে। তাহলে দেখো এ মানে কি আলফা, আলফা প্লাস বিটা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 আলফা বিটা, তারপরে কি আছে আলফা প্লাস বিটা। ক্লিয়ার? মিক্স করবে না কিন্তু, পাট পাট করে নেবে তোমরা, আমার এখানে জায়গা নেই বলে এরকম করছি। তাহলে দেখো আমরা কি জানি, আলফা প্লাস বিটা মানে কি জানি,
দেখো মান বের করে রেখেছি আমরা বি বাই এ, তাহলে আমরা লিখতে পারি এখানে বি বাই এ, কিউব আছে যেমন কিউব লিখলাম, মাইনাস দেখো আলফা বিটার মান কি জানি আমরা, দেখো ওই যেখানে বের করে রেখেছি সি বাই এ, আলফা বিটার মান এই যে আলফা বিটার মান, তাই না? তাহলে 3 ইন্টু এটা গুণ সম্পর্ক আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি সি বাই এ, আর আলফা বিটার মান একটু আগে দেখো এটা গুণ সম্পর্ক, তাহলে কি বি বাই এ লিখবো আমরা, বি বাই এ। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখন এরকম লিখতে পারি না, বি কিউব বাই এ কিউব, দুজনের ঘাড়ে কিউবটা আছে, মাইনাস এখন দেখো এখানে এ এ গুণ করলে কি পাবো আমরা, এ স্কোয়ার, আবার গুণ করলে 3 এর সাথে কি পাবো, বিসি, তাই না? ব্যাপারটা ক্লিয়ার? বিসি। চলো এখন অঙ্ক কিন্তু শেষের দিকে, এখন আমরা ভগ্নাংশের বিয়োগ করে ফেলবো। কি আছে দেখো, এদের লসাগু করলে এ কিউব পাবো, এ কিউব দিয়ে কিউবকে ভাগ করো কত, 1 পাবো, একের সাথে কি গুণ করলে কত পাবো আমরা, 1 দিয়ে বি কিউবকে গুণ করলে আমরা বি কিউবই পাবো, মাইনাস এখানে দেখো এ কিউবকে আমরা যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কাটাকাটি করলে কি শুধু এ পাবো, এই পুরোটার সাথে গুণ মানে কি 3 এ বি সি, তাহলে দেখো টোটালটা মানে কি এ কিউব, এই যে আলফা এখানে কিন্তু আলফা প্লাস কিউব নিয়ে আসবে, তার মানে ব্যাপারটা কি আমরা পেলাম আলফা প্লাস বিটা মানে আলফা কিউব প্লাস বি কিউব, মানে কি এটাই পেলাম, তাই না? এগুলো বসিয়ে দিবে, আর যদি তুমি না বসাও তাও চলবে। ক্লিয়ার? তাহলে আমরা কি প্রমাণিত করতে পারলাম, এই মানটা পেলাম কি এ কিউব আলফা কিউব প্লাস বি বিটা কিউব, এর মানে কি পেলাম বি কিউব মাইনাস 3 এ বি সি বাই এ কিউব। ক্লিয়ার? তাহলে এটাই অ্যান্সার, আর এটাই লিখবে প্রমাণিত। ক্লিয়ার? আমরা নেক্সট যাব। হ্যাঁ দেখো 5 নম্বর অঙ্কটা কিন্তু খুব মজাদার অঙ্ক, একটু ভালো করে বুঝবে। কি বলেছে 5 নম্বর, 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোন ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী, ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত? ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আমি এখানে কিন্তু একটা চিত্র আঁকছি, আর এখানে কিন্তু বলে দিয়েছে 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট, মানে একটা ত্রিভুজ আঁকতে বলেছে। ঠিক আছে, এটা 60 ডিগ্রি, এটা মানেই বলে দেবে সমবাহু ত্রিভুজ। বোঝা গেল? বলেছে হ্যাঁ, এটা মনে রাখবে কিন্তু। ঠিক আছে, একটি ত্রিভুজ বাহু একটি বাহু তার পরিকেন্দ্রগামী, বলছে ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণ, তাহলে একটা কোণ এটা গেল অবশিষ্ট কোণ, এই দুটো অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দু, এই যেগুলোকে বলা হয় শীর্ষবিন্দু, এগুলো ত্রিভুজের কি শীর্ষবিন্দু, তাই না? শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ, দেখো তাহলে এটা যদি আমার বৃত্তের কেন্দ্র হয় তাহলে কি এটা পরিব্যাসার্ধ। বোঝা গেল? পরিব্যাসার্ধ পরিকেন্দ্র, পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে মানে এই যে কোণটা উৎপন্ন করে তার মান কত? দেখো এরকম কিন্তু একটা উপপাদ্য আছে, চিত্র দেখে মনে পড়ছে কিনা, এটা তাহলে ধরে নাও ও বৃত্ত একটা, নাম না দিলেও চলবে, আমাদের এখানে নামের কথা বলেনি। এখন বলো তাহলে আমাদের এই যে এইটা কি কোণ? বৃত্তস্থ কোণ। অন্তস্থ কোণ তার কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা কি জানি, এরকম লিখবো অন্তস্থ কোণ। আচ্ছা এখানে লিখিনি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ মানে কত আমরা দেখলাম এখানে 60 ডিগ্রি, তাহলে অন্তস্থ কোণ কত হবে, বাস অন্তস্থ কোণ মানে হয়ে যাবে 2 ইন্টু 60 ডিগ্রি। দেখো আমি কিন্তু করে দিলাম একদম, তুমি যদি চাও নাম সাম দিয়ে করতে পারো, তাহলে কত পেয়ে যাবো আমরা 120 ডিগ্রি, তার মান কত হয়ে গেল তাহলে 120 ডিগ্রি। ব্যাপারটা কি বোঝা গেল? তুমি যদি চাও এরকম করে নাম টাম দিয়ে করতে পারো, এ বি সি দিয়ে করতে পারো, বাস এতটুকু যদি দাও তাও 2 নাম্বার তোমার। তাহলে চলো, তাহলে এই কোণের মান আমরা পেয়ে গেলাম। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে, বলেছে 6 নম্বরে এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো, যেখানে এ আর বলেছে কি যেখানে এটা বড় বি থেকে। তাহলে ভালো করে বুঝবে, একটা সমকোণী কি, সমকোণী একটা ত্রিভুজ। তোমাদের 287 পৃষ্ঠায় দেখবে পিথাগোরাসের উপপাদ্যের, হ্যাঁ সেখানে দেওয়া আছে। ঠিক আছে,
ত্রিভুজ পিথাগোরাসের ত্রয়ী সূত্র, দেখো পিথাগোরাসের ত্রয়ী সূত্র, পিথাগোরাসের ত্রয়ী সূত্র কি দেওয়া আছে, দেখো এখানে এরকম দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার দেওয়া আছে কি 2ab। এখানে এই তিনটা বাহুর কথা বলেছে। এই একটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, এটা কি আছে অতিভুজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে দুটোর মধ্যে একটা যে কোনো হতে পারে, লম্ব হতে পারে ভূমি হতে পারে। আমি দিয়ে দিচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটা 2ab। ব্যাপারটা বোঝা গেল। তাহলে সবচেয়ে বড় বাহু কোনটা, এটা। তাহলে ত্রিভুজের তিনটি, হ্যাঁ কি বলেছে আমাদের এখানে প্রশ্নটা বলছে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। লিখে দেবো আমরা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, ঠিক আছে। এই তিনটা লিখে দেবো। কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই একটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই একটা, আর কি আছে 2ab। ব্যাপারটা বোঝা গেল। এখন যদি তুমি চাও এখানে সমাধান করে দেখতে পারো। আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, তুমি চাও যদি এরকম লিখতে পারো অতিভুজ স্কোয়ার সমান সমান, দেখো লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে দেখো এই অতিভুজ মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হোল স্কোয়ার যদি করো এরকমই, দেখো ব্যাপারটা আমি এখানে করছি না, এই জায়গায় দেখাচ্ছি। যদি মনে করো তুমি এটার মানে কি হলো এ প্লাস বি মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যদি হোল স্কোয়ার করো তাহলে কিন্তু এই দুটাকে আবার সেম ভাবে হোল স্কোয়ার, যে কোনো এটা লম্ব হিসাবে বসিয়ে নাও 2ab তার কি হোল স্কোয়ার করো, ঠিক আছে। আবার এখানে কি আছে প্লাস দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার এটা করো। তাহলে একে যদি আমরা সমাধান করি কত পাবো 4a স্কোয়ার বি স্কোয়ার পাবো, প্লাস কি আছে দেখো এখানে কি হবে তাহলে দেখো এটাই আনবো কিন্তু আমরা, এটা যদি এটা থেকে সমাধান পেয়ে এটা আসে তাহলেই মনে করবো যে এটা সঠিক। তাহলে দেখো কি আছে হোল স্কোয়ার, তো হ্যাঁ তাহলে কি এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2, দেখো এটা কি এ, এটা এ ধরো এটা বি ধরো, মাইনাস হবে সরি মাইনাস হবে, তাহলে মাইনাস দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস কি আছে বি স্কোয়ার। ব্যাপারটা ক্লিয়ার। তাহলে একটু আমি প্রমাণ করে দেখাই জিনিসটা, আমি যে লিখলাম কথাটা একটু দেখো বিষয়টা। তুমি ডাইরেক্ট খালি আত্মরূপ দিয়ে দিবে, দ্যাটস ইট, 2 নাম্বার তার জন্য আমি প্রমাণ করে দেখাচ্ছি জিনিসটা। তাহলে দেখো কি আছে 4a স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা এটাকে একবার বিয়োগ করে দাও। তাহলে দেখো এখানে চারটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে মাইনাস 2টা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 2টা পাবো। আচ্ছা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এরকম করে এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস, এখন আমি কিন্তু ওই যে প্লাস হয়ে যাবে কারণ বড় চিহ্নটা এটা থেকে এটা বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করলে কত পাবো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার, ক্লিয়ার ব্যাপারটা। আর এখানে কি প্লাস বি স্কোয়ার আর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা এ ধরো আর এটা বি, তাহলে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এটা কি আসছে, ব্যাপারটা ক্লিয়ার। বাস তোমরা এতটুক দিয়ে দিবে, আমি একটু প্রমাণ করে দেখিয়ে দিলাম, ক্লিয়ার। চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব। কি বলেছে দেখো 8 নম্বরে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি এ বি ইকুয়াল টু 80 ডিগ্রি হলে পি সি বি এর বৃত্তীয় মান কত? সুন্দর অঙ্ক। তাহলে বলছে দুটি বৃত্ত, এটা কিন্তু ভালো করে বুঝবে। এই একটা বৃত্ত, আবার সেম বলেছে যে পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে, একটা পি বিন্দুতে করেছে এই জায়গা, আর একটা কি বলেছে কিউ বিন্দুতে করেছে। ভালো করে বুঝতে জিনিসটা কিন্তু
দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, বোঝা গেল? পি আর কিউ বিন্দুতে, পি ও কিউ বিন্দুগামী দুটি সরল রেখা, দেখো এটা কি পি বিন্দুগামী সরল রেখা আর এটা কি কিউ বিন্দুগামী সরল রেখা। ক্লিয়ার? বলেছে দেখো পি ও কিউ বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি, দেখো এখানে কিন্তু বুঝতে ভুল করবে না, আমরা যখন নামকরণ করব তখন কিন্তু ভুল করবে না, এই যে এ আর বি এখানে দিবে না, কিন্তু এই জায়গায় দিলে কিন্তু ঘাচ্চানি, এটা বুঝতে হবে। একটি বৃত্তকে কথা বলেছে, দেখো দুটি সরল রেখা একটি বৃত্তকে, যে কোনো একটা বৃত্ততে নাম হবে, বোঝা গেল ব্যাপারটা? যে কোনো একটা বৃত্ততে বলেছে একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি তে, এ এবং বি বিন্দুতে, তাহলে এ এটা হবে, এটা বি হবে, যদি এদিকে এদিকে দিয়ে দাও তাহলে কিন্তু ঘাচাল। তারপরে কি বলছে দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি আর ডি বিন্দুতে, এটা কি বলেছে সি আর এটা বলেছে ডি বিন্দুতে, হ্যাঁ ছেদ করেছে। তাহলে দেখো এখানে একটা আমি যদি দাগ দিয়ে দিই, একটা বৃত্তস্থ চতুর্ভুজ পাচ্ছে কিনা দেখো দেখি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। তো বলেছে দেখো এখানে পি এ বি, বলেছে এই কোণটা পি এ বি কত 80 ডিগ্রি বলে দিয়েছে। আবার পি সি বি বলছে, পি সি ডি, সরি বি না ডি, এই কোণটা আমাদের জানতে চেয়েছে। এখন আমাকে এটা বলবে, আমাকে বলো যে বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলো কি হয়? সম্পূরক হয়, তাই না? তার মানে এই কোণটা কত হয়ে যাবে বলো আমাকে? এটা যদি 80 হয় তাহলে এটা কত হবে? স্বাভাবিক কথা 100 হবে। চলো আমরা একটু করে দেখি জিনিসটা, ঠিক আছে? চলো বৃত্তস্থ চতুর্ভুজের আমরা একটু করে দেখছি। এখানে কি লিখবো দেখো, পি এ বি, এখানে বলেই দিয়েছে আমাদের কিন্তু কোণ পি এ বি কত 80 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমাকে বলো তাহলে এই কোণটা কত হবে? কিউ কোণটা হবে কি হবে তাহলে, মানে পি কিউ বি, তাহলে পরস্পর সম্পূরক কি 180 ডিগ্রি সম্পূরক, মানে কিন্তু 180 ডিগ্রি জানি, তার মানে কোণ পি এ বি প্লাস প্লাস কোণ পি কিউ বি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? তাহলে আমার এই মানটা কত জানি, এর মান জানি আমি 80, তাই না? প্লাস কিউ পি, পি কিউ বি মানে আমার কিন্তু বের করতে হচ্ছে কত 180, তাহলে কোণ পি কিউ বি মানে হচ্ছে 180 থেকে বিয়োগ করো 80, তাহলে কোণ পি কিউ বি কত পেয়ে গেলাম 100। ক্লিয়ার? তাহলে এই কোণটা যদি আমি 100 পেয়ে গেলাম, এটা আমি দেখালাম মুখোমুখি কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় কিন্তু একটু বলবে এই যে কোণের বহিস্থ কোণ কোনটা, এটা এই বহিস্থ কোণটা, এই কোণটা যা হয় সেটাই হয়। তার মানে এই যে চতুর্ভুজ একটা আছে দেখো এখানে কি সি মানে পি কিউ ডি সি একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের বহিস্থ কোণ এটা, এটা যদি বহিস্থ কোণ এটা যদি 80 হয় তাহলে এইটা কত হবে? পরস্পর সম্পূরক হলেও তাহলে এই কোণটা আমরা কত পেয়ে যাচ্ছি? এমনি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা 100, তাই না? পরস্পর সম্পূরক যদি হয়। আবার দেখো এটাও যদি আমরা এইভাবেও করি, এই পুরোটা দেখো একটা কি সরল কোণ হচ্ছে, এটা আসলে এমনিতেও 80 হচ্ছে এটা। ক্লিয়ার? চলো আমরা একটু করে দেখি জিনিসটাকে। তো সেম ভাবে আমরা কিন্তু করব, এই দুটো কোণ যদি পরস্পর সম্পূরক হয় তাহলে আমি এখানে একটু লিখে নিব, হ্যাঁ এত এর বহিস্থ কোণ এত, মানে এই যে চতুর্ভুজটা পি এ বি কিউ এর বহিস্থ কোণ, তাহলে এখানে দেখো বহিস্থ কোণ লিখে নিচ্ছি আমরা, বহিস্থ কোণ কি আছে দেখো, কোণ হয়ে যাবে পি কিউ ডি, তাই না? কোণ পি কিউ ডি, ক্লিয়ার ব্যাপারটা জিনিসটা? পি কিউ ডি যদি বহিস্থ কোণ হয়ে যায় এটা কত, আমি একটু এদিকে নিয়ে নিচ্ছি এটাকে, পি কিউ ডি তার মানে এটা কত বলে দিয়েছে, এটা কিন্তু আমাদের 80 ডিগ্রি হয়ে যাবে, তাই না? তাহলে সেম ভাবে এখন আমাকে বলো আমার এই কোণটা কত পরস্পর সম্পূরক, তাহলে পি সি ডি, আমি এরকম লিখতে পারি না, কোণ পি কিউ ডি প্লাস কোণ পি সি ডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি, আর বহিস্থ কোণটা আমি জানি কত 80, প্লাস কোণ পি সি ডি ইকুয়াল টু 180
এটা ওইদিকে নিয়ে চলে যাও, কোণ পি সি ডি ইকুয়াল টু 180 মাইনাস 80, তাহলে বিয়োগ করো কত হচ্ছে, কোণ পি সি ডি ইকুয়াল টু 100। ব্যাপারটা ক্লিয়ার? এখানে যেরকম বুঝিয়েছি আমি সেম ভাবে ওখানে করে দিলাম, বাস হয়ে গেল অঙ্ক। বাস, তাহলে পিসিটির মান আমাদের চেয়েছে, পিসিটির মান আমরা পেয়ে গেছি 100। ক্লিয়ার? আমি ডিটেল করে দিয়েছি, তুমি যদি চাও হালকার উপরে করে দেবে তাও করতে পারো। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিব। কি বলেছে, কোন লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:1 হলে পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলের কত গুণ? তাহলে কোন লম্ব বৃত্তাকার শঙ্কু, শঙ্কু দেখতে কেমন নিশ্চয়ই এরকম হবে, তাই না? লম্ব বৃত্তাকার শঙ্কু, তার শীর্ষবিন্দু কোনটা, এটা তো বলেছে কি দেখি, শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত। তাহলে শীর্ষবিন্দু থেকে আমরা নিশ্চয় উচ্চতাটাকে নিই, আর ব্যাসার্ধ কিরকম হয়, এরকম হয়, তাই না? ব্যাসার্ধ বলে দিয়েছে কত 1, আর এটা কত বলে দিয়েছে 2:1। তাহলে আমরা ধরে নিব, হ্যাঁ, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত যা দেওয়া আছে আমরা একটু ধরে নিই, ঠিক আছে? শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ ধরে নিব, ধরি শঙ্কুর উচ্চতা, এখানে কি দেখো অনুপাত যখনই বলে কোন একটা না কোনো, ওর কাছ থেকে যেরকম যদি থাকে মনে করো 20:10 আছে, এখান থেকে কি 10 করে কিন্তু আমরা কেটে দিতে পারি, 10 দিয়ে দুটাকে কাটতে পারি, তাহলে 2:1 এরকম হয়েছে। এরকমও থাকতে পারে জানি না, কিন্তু একটা 10 কিন্তু এর সাথে ছিল, তাই না? এই যে 1 2 এর সাথে 10 গুণ ছিল, 1 এর সাথে 10 গুণ ছিল, সেরকম ভাবে আমরা এখানে একটা এক্স নিয়ে নিলাম, দেখো এখানে 2 আছে, সাথে এক্স দিয়ে দিলাম, 2x। তারপর উচ্চতা হয়ে গেল, তাহলে কি লিখবো আমরা এখন, ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আচ্ছা, উচ্চতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, একটু এটা লিখে দিই, হ্যাঁ। তাহলে উচ্চতাকে কিন্তু আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাই না? তাহলে কত 2x লিখলাম, আর ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা কি লিখবো এখানে, দেখো 1 × x হয়, তার মানে কি আমরা ডাইরেক্ট x লিখতে পারি। ক্লিয়ার? তাহলে শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ পাওয়া গেল। তাহলে এখন আমাদের, হ্যাঁ, এখন আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে বলছে, কিন্তু তার আগে জানিয়ে নিতে হবে আমাদের এখানে এল কত, এলটা আমরা বের করে নেবো। তাহলে তাহলে এল সমান সমান মানে কি, দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাহলে কি এল স্কোয়ার সমান সমান মানে অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার, লম্ব মানে কি উচ্চতা, এখানে কি উচ্চতা বলতে কত ধরেছি 2x, তার হোল স্কোয়ার প্লাস আর কি আছে ব্যাসার্ধ, মানে কি এখানে কি ভূমি, এটা বোঝানো হয়েছে, তাহলে কি এক্স এর স্কোয়ার। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এল স্কোয়ার, তাহলে কি এল স্কোয়ার সমান সমান কি 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, টোটাল কি হয়ে গেল 5x স্কোয়ার। তাহলে এলটা যদি আমার এদিকে ডাইরেক্ট করে দিই, তাহলে ই হয়ে যাচ্ছে এই স্কোয়ার আর ই কাটা গেল, তাহলে √5 থাকবে, এক্সটা বাইরে চলে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এল এর মান পেয়ে গেলাম। তাহলে পার্শ্বতলের বলছে এখন পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, আর ভূমির ক্ষেত্রফল, তাহলে এখান থেকে আমরা বের করে নিব। তাহলে কি আছে, প্রশ্ন অনুসারে দিয়ে দিই, হ্যাঁ, প্রশ্ন অনুসারে বলে লিখছে আগে, তাহলে এখানে সুতরাং দিয়ে পার্শ্বতলের ক্ষেত্রফল লিখছি, হ্যাঁ, পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা মুছে দিলাম, হ্যাঁ, ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর এল, পাই আর এল, ঠিক আছে। তাহলে দেখো পাই মানে কত জানি আমরা, পাই লিখবো এখানে, আর আর মানে কত দেখেছি, দেখো আর মানে ব্যাসার্ধ, এখানে কিন্তু আমরা এক্স লিখেছি, আর এল মানে কত দেখো √5 ইন্টু এক্স এর এক্স আছে, দেখো √5 ইন্টু এক্স, তার মানে ব্যাপারটা কি হলো, এখানে পাই এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর √5, এটা পেলাম। তাহলে সেম ভাবে লিখবো আমরা ভূমির ক্ষেত্রফল, কি লিখবো, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানে কি জানি পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখন আর মানে কি জানি, এখানে দেখো পাই আর মানে কিন্তু আমরা জানি এক্স আর কি স্কোয়ার। তাহলে সুতরাং প্রশ্ন অনুসারে কি বলেছে, কত গুণ বলেছে, দেখো
পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ সেটা বলেছে। তাহলে আমরা কি লিখবো এখানে, ভূমির ক্ষেত্রফলের কত গুণ। তার মানে কি, যে এটা ভূমির ক্ষেত্রফল কত আছে, পাই এক্স স্কোয়ার, আমরা এখানে এ ধরে নিতে পারি, এ গুণ, তাহলে কত, পার্শ্বতলের ক্ষেত্রফলের পাই এক্স স্কোয়ার ইন্টু, আচ্ছা পাই এক্স স্কোয়ার ইন্টু না দিলেও চলবে, √5। ব্যাপারটা বোঝা গেল, বোথ সাইড পাই এক্স স্কোয়ার কাটা, তার মানে কি এ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, √5। বোঝা গেল ব্যাপারটা। চলো এরপরের অঙ্কটা আমরা দেখে নিই। চলো এখন আমরা 9 নম্বর অঙ্কটা দেখে নিব। কি বলছে, একই উচ্চতা বিশিষ্ট একটি আয়ত ঘনাকার ও একটি ঘনাকার বাক্সের মধ্যে আয়ত ঘনাকার বাক্সটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে উচ্চতার 7 গুণ ও 3 গুণ। বলছে সবচেয়ে বেশি কয়টি ঘনাকার বাক্স মানে বক্স আয়ত ঘনাকার বাক্সে রাখা যাবে। ভালো করে বুঝবে জিনিসটা। এখানে কি বলেছে, আমি একটু ছবি এঁকে এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। বলেছে একই উচ্চতা বিশিষ্ট দুটি বাক্স, মানে কি একটা আয়ত ঘনাকার বাক্স। আয়ত ঘনাকার বাক্স কেমন দেখতে হয়, আমি এরকম দেখতে হয়, আমি আঁকছি। তোমরা আমার থেকে ভালো আর্ট জানো, আমি জানি, ঠিক আছে, তবু এইভাবেই আমি আঁকছি, বুঝিয়ে নিয়ে হবে ভালো করে। বেশি হয়ে গেল তাই না। চলো এই যে একটা বাক্স আয়ত ঘনাকার বললে এটাকে আমরা, আর একটা কি বলছে, ঘনাকার। ঘনাকার মানে কি, যার প্রত্যেকটি ধার সব সমান। বোঝা গেল ব্যাপারটা, যার প্রত্যেকটি ধার সমান। দেখো এইটার যা বলেছে উচ্চতা, মানে আয়ত ঘনাকারের যা উচ্চতা এরও তাই উচ্চতা, দুটো একই বলেছে। দেখো একই উচ্চতা বিশিষ্ট আয়ত ঘনাকার ও একটি ঘনাকার বাক্সের মধ্যে আয়ত ঘনাকার বক্সটির বলছে, আচ্ছা বক্সের বলেছে কিনা, সরি, বক্সটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে উচ্চতার বলছে 7 গুণ। আমরা এটা ধরে নিলাম উচ্চতাটা এক্স, তাহলে উচ্চতার 7 গুণ, এটা কি দৈর্ঘ্য, তাহলে কি লিখবো আমরা 7x। আর কি বলেছে, এটা প্রস্থ, তার মানে আয়তঘনাকার, তাহলে এটা কি হতে হবে 3x। ব্যাপারটা বোঝা গেল। আর ঘনবস্তু, যে কোনো ঘনবস্তু হোক, যেমন কি লুডুর ছক্কা মনে করো, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান কিন্তু। ব্যাপারটা বোঝা গেল। একটা যে ঘনক যে বাক্সটা আছে, এই ঘন বাক্সটা কিন্তু প্রত্যেকটা এর দৈর্ঘ্য, এই যে এটা উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ সব সমান। বোঝা গেল। তাহলে আমরা একটু এখন ধরে করে নিই, একটু ধরে নিই। কী লিখবো, লিখে লিখে করছি, একটু দেখো লিখবো, ধরি আয়ত ঘনাকার বক্সের উচ্চতাটা ধরে নিচ্ছি আমরা, যেটা আমি এখানে লিখলাম সেটা লিখবো উচ্চতা কত, এক্স। এখানে কোনো মিটার সেমি দেওয়া নাই, সেহেতু আমরা একক লিখবো। কি লিখবো, একক। ক্লিয়ার। তাহলে আবার সেমভাবে আয়ত ঘনাকার বক্সের কি লিখবো আমরা, দৈর্ঘ্য লিখবো কি, দৈর্ঘ্য কত, আমরা এখানে ধরে নিয়েছি কত, 7 একক হয়েছে। 7 গুণ মানে কি উচ্চতার 7 গুণ, সেমভাবে তাহলে প্রস্থ সেম হবে আমাদের, আয়তঘনাকার বক্সের প্রস্থ কত হবে, তাহলে 3x গুণ, এগুলো কি একক হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল। তাহলে আয়তঘনাকার বক্সের আয়তনটা আমরা এখন দেখে নেব, মানে এর আয়তনটা কত হবে, তাহলে আমরা কি জানি, আয়ত ঘনাকার, ঠিক আছে, ঘনকের লেখো ভালো হবে, হ্যাঁ, আয়ত ঘনকের, এই সমস্যা, ঘনকের, এটা এই জায়গাটা কাটবি, ঠিক আছে, আমি আবার লিখছি এটা, হ্যাঁ, দেখো তাহলে আমরা কেমন আয়তনটা দেখে নেব, আয়ত ঘনকের, এই জায়গাটা লিখবো কি, আয়ত ঘনকের,
রে, বানানটাই খালি ভুল লিখতেছি আমি তখন থেকে। একবার রিদমটা চলে গেলে না মুশকিল হয়ে যায়। চলো তো দেখে নেবো, আবার কি দেখবো কি। চলো এই জায়গা থেকে শুরু করবি। হ্যাঁ চলো আয়তনটা লিখে নিয়ে দিলে, আয়ত ঘনকের আয়তন লিখবো। কি লিখবো? আয়তন। আয়তন কি হবে? তাহলে আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি। দৈর্ঘ্য কত আমরা জানি, দেখো 7 ইন্টু প্রস্থ কত জানি 3x ইন্টু উচ্চতা কত জানি আমরা x। তার মানে দেখো গুণ করলে কত হচ্ছে 3×7=21 আর 1 মানে কি টোটাল হয়ে গেল 21 আর 3টা x আছে মানে কি তাহলে আমরা x³ লিখতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আয়ত ঘনকের ব্যাপারটা গেল। এখন ঘনকের ব্যাপারটা জানি। ঘনকের ঘনকের আমরা কি একটা বাহু যা সেটাই তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর ঘনকের লিখে দিলে আমরা এখানে লিখে নেব। হ্যাঁ এখানে লিখে নিচ্ছি, ঘনকের বাহুর দৈর্ঘ্য কি x একক লিখলাম, x একক। ক্লিয়ার? তাহলে আয়তন কি হবে? তাহলে ঘনকের আয়তন কি হবে x, তার কি হবে কিউব হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখন বলেছে কি, তাহলে প্রশ্নতে কি বলেছে? সবচেয়ে বেশি কয়টি আয়ত ঘনাকার বাক্স, হ্যাঁ মানে ঘনাকার বাক্স আয়ত ঘনকের মধ্যে রাখতে পারবে, এই বাক্সটা এর ভিতরে কয়টা আসবে? ছবিটা যদিও ছোট হয়েছে, ঠিক আছে চলো আমরা দেখি। তাহলে লিখবো কি প্রশ্নানুসারে লিখে আমরা ভাগ করে দেবো। তার মানে কত আছে দেখো 21x তার কিউব আর এই একটা x³ দিয়ে ভাগ করবো। x³ কাটো, তাহলে কত হয়ে গেলো 21টি। তার মানে এই ঘনাকার বাক্সটা এর ভিতরে 21টি রাখা যাবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব কি বলেছে। না বলেছে 10 নম্বর অঙ্ক, a = b, এটা কিন্তু গুণ সম্পর্কে আছে। আবার sin θ প্লাস cos θ, আবার c = d sin θ মাইনাস cos θ হলে a ও b এর থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। মানে এখানে কি বলেছে? থিটাকে অপনীত করতে বলেছে, থিটাকে অপনীত করতে হবে। তার মানে কি এখানে দেখো থিটাকে হাটিয়ে দিতে হবে। তাহলে কি দেওয়া আছে? a = b, এটা আমি তুলে নিচ্ছি, ঠিক আছে। sin θ প্লাস cos θ এই একটা দেওয়া আছে। আবার কি দেওয়া আছে এটা দেখো, c = d, ঠিক আছে, sin θ মাইনাস cos θ এটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা এইখানে করব, এই বিটাকে এদিকে ঢুকিয়ে দাও, তাহলে কি হবে a/b। আর এখানে কি বেরিয়ে যাচ্ছে? তাহলে আমরা sin θ প্লাস cos θ তার কি স্কোয়ার বোথ সাইড করে দাও, ঠিক আছে, বোথ সাইড আমরা বর্গ করে দিলাম। তাহলে সেমভাবে এখানেও তাই করে দিব, c/d তার হোল স্কোয়ার করে দিচ্ছি। আবার এটা যা আছে তাই লিখলাম, sin θ মাইনাস cos θ, ক্লিয়ার, আর বর্গ। তাহলে এখন সূত্র ফেলে দেবো। এটা কি আছে? এটা a প্লাস b হোল স্কোয়ার। a মানে কত ধরবো আমরা? a মানে আমরা ধরবো কিন্তু সাইন, আর b মানে কস। যেখানে যেখানে a বলবো সেখানে সেখানে সাইন বসাবো, সাইন থিটা। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো এরকম, a স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস 2a, a মানে কত সাইন থিটা, b মানে কত কস থিটা। ক্লিয়ার? সাইন a b মানে প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? আর এখানে কি আছে? ব্র্যাকেটটা উঠিয়ে দাও, a স্কোয়ার বাই b স্কোয়ার পেয়ে গেলাম আমরা। তাহলে সেমভাবে এখানে আমরা তাই করে নেব, লিখি c স্কোয়ার বাই d স্কোয়ার। তাহলে এখানে কি সেই সূত্রটা বসাও যা আছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2a, a মানে কি সাইন থিটা, b মানে কি কস থিটা প্লাস b স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? দেখো দুটো একসাথে করে দিলাম, তাহলে তুমি পাট করে নিতে পারো, এমন কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে
এখন দেখো এটাকে আমরা বোথ সাইড, চলো তাহলে বোথ সাইড যোগ করে দেব, ঠিক আছে। তাহলে সুতরাং দিয়ে আমরা বোথ সাইড যোগ করে দেবো। কি আছে, এই যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার বাই ডি স্কোয়ার, আমরা এই সাইড যোগ করবো, তাহলে ওই সাইডটাও যোগ করবো এরকম। তাহলে লিখবো কি, দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস কি আছে সি স্কোয়ার বাই ডি স্কোয়ার। তাহলে এই সাইড যোগ করেছি, তাহলে আমরা এই সাইডগুলোকেও যোগ করে দেবো। কিন্তু এবার আমরা একটু সাজিয়ে লিখবো একটু সুন্দরভাবে। কী লিখবো, দেখো সাইন স্কোয়ার থিটা এইটাকে আগে লিখে রাখছি আমি, হ্যাঁ, কস স্কোয়ার থিটা প্লাস যা আছে তারপরে লিখছি, দেখো টু সাইন থিটা কস থিটা লিখতে পারি তো। দেখো এটাকেই লিখছি, এটাকে খালি একটু এদিকে লিখলাম। আবার এর মাঝে কি প্লাস বসিয়েছি, তারপরে দেখো প্লাস বসিয়েছি, তারপরে কি সি স্কোয়ার আর ডি স্কোয়ারের মানটা বসাবো। তাহলে সি স্কোয়ার ডি স্কোয়ারের মান বসিয়ে দেবো, যা আছে তাই লিখবো, কিন্তু একটু সাজিয়ে লিখবো। এটাকে কীভাবে লিখবো, এরকম করে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাজিয়ে না লাগলেও চলবে, যদি তুমি হুবহু বসে দাও তাও চলবে, কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রের জন্য আমি এটাকে সাজিয়ে লিখলাম আর একটু যাতে ভালো বুঝতে পারো, ঠিক আছে। সাইন থিটা কস থিটা, ক্লিয়ার। তাহলে দেখো এখন এই যে মাইনাস সাইন থিটা কস থিটা, এটা কিন্তু প্লাস সাইন থিটা কস থিটা আছে, তাহলে আমরা কি ঘাসাং দিয়ে দেবো, ক্লিয়ার ব্যাপারটা। এখন আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, সেটা হচ্ছে যেখানে লিখে রাখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মানই হচ্ছে 1। তাহলে দেখো এইটা যা আছে আমার রইল, তাহলে এইটার মান আমি যদি 1 জানি আর এর মান কত জানি আমি 1, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমি 1 প্লাস 1 আমি লিখতে পারি, এটা 1 এটার মানও 1, সূত্র আছে সেই সূত্র থেকে পেলাম। তার মানে আমরা কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার এর মান কত পেয়ে গেলাম, আমরা 2 পেয়ে গেলাম। ব্যাপার বোঝা গেল, এটাই অ্যান্সার। আর এখান থেকে দেখো থিটার কোনো নাম ও নিশান কিন্তু নেই, ক্লিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিব কি বলেছে। দেখো বলেছে যে কোনো দুটি সমকোণের, আচ্ছা সূক্ষ্মকোণের, আচ্ছা এই অঙ্কটাকে একবার তোমরা স্ক্রিনশট মেরে নাও লাগলে, ঠিক আছে, কারণ অনেক অসুবিধা হয়, আমি হুট করে চেঞ্জ করে দিই, তোমরা হয়তো বুঝতেও পারো না ভালো করে ঠিক মতো। স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে নিয়েছো। চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখব। কি বলেছে 11 নম্বর, বলছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। তাহলে চলো আমরা দেখি কি বলছে, যে কোনো দুটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি, যে সমস্ত কোণ কত ডিগ্রির কম, 90 ডিগ্রির কম, আবার 0 ডিগ্রি থেকে বেশি, তাকে আমরা সূক্ষ্মকোণ বলি, তাই না। চলো তাহলে এখানে একটা সূর্য আছে মনে করো, এই যে বেচারা আলো দিয়ে যাচ্ছে, আর এইখানে একটা কি আছে খুঁটি পোতা আছে, তো তার ছায়ার দৈর্ঘ্য নিশ্চয়ই এদিকে পড়বে, তাই না। তো বলছে তাহলে আমাকে বলো এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটাকে আমরা কি বলি, 90 ডিগ্রি, তাই না। বলছে সাহায্যে প্রমাণ করো যে কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তাহলে এটা কি হলো, এটা খুঁটিটার ছায়া, এটা আমরা পেয়ে গেলাম খুঁটিটার ছায়া। বলছে ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণ, মানে উন্নতি কোণ মানে কি এরকম যাবো আমরা, তাই না, এই দিকে। তো বলছে এর দুটো সূক্ষ্মকোণ, এই দেখো এই দুটো কোণ কি সূক্ষ্মকোণ, তাহলে আমরা ধরে নিলাম একটা থিটা, ঠিক আছে। তো বলছে সূর্যের উন্নতি কোণের মধ্যে যা সম্পর্ক হবে এটা বিপরীত হবে। আচ্ছা এটা আমরা ধরে নিই, এই লম্বটা আমরা ধরে নিই, এই খুঁটিটা যে ছিল তার লম্ব আমরা একটা ধরে নিচ্ছি এক্স, যেটাকে আমরা ধ্রুবক হিসেবে ধরে নেব, ঠিক আছে। তাহলে কি হবে, লম্ব বাই ভূমি মানে কি জানি আমরা, বলো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, যাকে আমরা কি বলি বাংলায় টেন বলি, তাই না। আর এই যে কোন থিটা আছে, এই থিটা কোণের সাপেক্ষে থিটা বললাম, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত দেওয়া আছে আমাকে বলো, এই টেন থিটার সাথে লম্ব কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে, আর ভূমিটা কত আমরা লিখেছি ছায়া, তাই না। চলো এখানে আমরা একটা 1 গুণ করে নিই। তাহলে দেখো
এই সমান সমানটা হাঁটিয়ে আমরা এর বিপরীত সম্পর্কটা লিখতে পারি কিনা দেখি। সমান সমানটা হাঁটিয়ে মনে করে এক্সটা একটা ধ্রুবক, তাহলে কি আমরা এই ভেরিজেসটা নিয়ে আসতে পারি, তাই না? আর কি হবে তাহলে 1 ছায়া হয়ে যাবে না? ব্যাপারটা কি ক্লিয়ার বোঝা গেল? আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গায় মনে করো আমরা যখন ভেদের অঙ্ক করতাম সেখানে দেখবে এ ভেরিজেস এরকম দেওয়া আছে বি, মানে কি এই সমান সমানটা উঠিয়ে আমরা কিন্তু একটা এই যে মানে এ ভেরিজেস উঠিয়ে একটা সমান সমান বসাতাম, তারপর কি বসাতাম একটা কে সঙ্গে কিন্তু বসাতাম, আর এটাকে আমরা লিখতাম 1/b। মানে কি এই কেটা এর সাথে সম্পর্ক গুণের সম্পর্ক আছে, তার মানে কি এটা কি k/b, মানে a = k/b। দেখো এখানে যদি একটা 1 বসিয়ে দিই আমি, ব্যাপারটা এরকমই আসছে না? এটা ধ্রুবক বলেছিলাম আমি, তাহলে এটা কি বিপরীত সম্পর্ক হয়ে গেল। এটাই উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তাহলে আমরা এর পরবর্তী অঙ্কতে দেখে নেব। আচ্ছা, একবার এটাকে স্ক্রিনশট মেরে নাও, ছবিগুলো আঁকার দরকার নেই, ওটা করার দরকার নেই, ওটা রাফ এতটুকু করবে খালি। ক্লিয়ার? চলো, তারপরে কি বলেছে দেখো, বলছে কোন পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমা দেওয়া আছে এটা। ঠিক আছে, তো মধ্যমা শ্রেণী বরাবর ছক পূরণ করো বলছে। এই ছকের ভিতরে কি কি বসবে সেটা আমরা দেখে নিই। তাহলে আমি সুন্দরভাবে করে দিচ্ছি। দেখো মধ্যমার একটা সূত্র দেওয়া আছে। ঠিক আছে, একটা মধ্যমার সূত্র দেওয়া আছে। কি দেওয়া আছে? অঙ্কটা দেওয়া আছে এখানে, কিছু পড়ে গিয়েছে হয়তো। চলো, তাহলে কি আছে দেখো, এই একটা মধ্যমা দেওয়া আছে। কি দেওয়া আছে? মধ্যমা বলে দিয়েছি। কি দেখো যা আছে আমি তাই তুলছি, 14.5, তারপরে দেওয়া আছে 45/2 -16 y কত দেওয়া আছে 8। আচ্ছা, এখানে প্লাস চিহ্ন আছে, ইনটু 5। দেখো একটা আমরা কি জানি, মধ্যমার সূত্রটা কি জানি সেটা আমরা এখন বসাবো। তাহলে মধ্যমার সূত্র জানি কি আমরা, এল প্লাস দেখো n/2 মাইনাস CF/F। ক্লিয়ার? আর এটা হচ্ছে কি উচ্চতা বা কি শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি। তাহলে দেখো আমরা এল এর জায়গায় কে বসে আছে, দেখো আমরা কিন্তু এল মানে 14.5 পেয়ে যাচ্ছি। তারপরে কি পাচ্ছি, এই দেখো পরিসংখ্যা ই দেওয়া আছে n/2, মানে কি দেওয়া আছে n/2 এর জায়গায় কত আছে 45/2। ক্লিয়ার? তারপরে কি দেওয়া আছে আমরা CF, দেখো CF এর জায়গায় কত বসেছিল, মানে কি 16, তাই না? আবার এখানে দেখে নিচ্ছি, আবার দেখে নিচ্ছি কত আছে এফ মানে কত দেওয়া ছিল 8, আর এইচ মানে দেওয়া আছে 5। দেখো আমরা এগুলোর মান বের করে নিলাম। এখন আমরা শ্রেণীসীমা মানে হচ্ছে, দেখো এই যে আমাদের কি এলটা যে দেওয়া আছে, এই এল মানে কত আছে 14.5, তার সাথে আবার যোগ করে দেবো 14.5 প্লাস কত এই শ্রেণী দৈর্ঘ্যটাকে আমরা যোগ করে দেবো। তার মানে এর মানটা কত পেয়ে যাচ্ছি, এটা দেখো টোটালটা, এটা যেমন আছে আমরা ওরকম রাখবো। তাহলে এটা যোগ করে কত হয়ে যাচ্ছে 19.5। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখে দেবো এটা 19.5। এখানে আমরা লিখে দেবো এই যে এটা 14.9 থেকে 9 না তো 5 হবে, সরি 14.5 থেকে 19.5। ক্লিয়ার? এটা তাহলে পরিসংখ্যা মানে আমরা বসাবো কত 8। আস্তে করে বসিয়ে দাও পরিসংখ্যা। পরিসংখ্যা 8। এখন ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কি, আমরা বসাবো এইটা আর এটাকে আমরা যোগ করে দেব।
এটা আর এটাকে সিএফকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ক্রমযৌগিক পরিসংখ্যা। কত পাবো সেটা পেয়ে যাব 24। তাহলে ক্লিয়ার এটা? হ্যাঁ, আউটরোটা দিয়ে দিই, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু সেকেন্ড পার্টটাও ভালোভাবে কমপ্লিট করে নিয়েছি। আশা করি তোমরা সমস্তটাই বুঝেছো। তোমাদেরকে ধৈর্যের সাথে আমরা এই অঙ্কগুলো কিন্তু করে করে বোঝাচ্ছি, ঠিক আছে। যদি তোমাদের আমাদের এই কন্টেন্ট থেকে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবে। সাপোর্ট মানে কি, টাকা পয়সা দিয়ে না, মাত্র একটা ফ্রি অফ কস্ট, যার একটা ক্লিকের দরকার। কোনটায়? সাবস্ক্রাইব বোতামে। আর সেখানে নোটিফিকেশন অল করে দিবে। আর প্রত্যেকটা বন্ধুকে তোমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবে, ঠিক আছে। তাহলে কি আমরা আমাদের সার্থককে মনে করবো যে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।